আসসালামু আলাইকুম। আজকের বিশেষ স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। বাংলাদেশের তরুণরা না পারলেও ইতিহাস গড়ল নেপালের তরুণরা। পুরনোদের হটিয়ে নিজেরাই বসতে যাচ্ছে ক্ষমতার চেয়ারে। কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো তারা? আজ উত্তর খুঁজব সেই প্রশ্নেরই। নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে অনেক বিশ্লেষক দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিতে প্রভাবশালী ছিল কয়েকটি পুরনো রাজনৈতিক দল ও নেতাদের একটি গোষ্ঠী, যাদের অনেক সময় ওল্ড গার্ড বা পুরনো রাজনৈতিক নেতৃত্ব বলা হয়। কিন্তু সাম্প্রতিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে সেই দীর্ঘস্থায়ী রাজনৈতিক কাঠামো এখন বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন তরুণ নেতা বালেন্দ্র শাহ এবং তার সঙ্গে যুক্ত নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি। গত বছরের সেপ্টেম্বর মাসে নেপালের তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এক বিস্তৃত আন্দোলন এই পরিবর্তনের সূচনা করে। এই আন্দোলনের নেতৃত্বে ছিল মূলত জেনজি প্রজন্মের তরুণরা। দুর্নীতি, বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা এবং রাজনৈতিক অভিজাতদের প্রভাবের বিরুদ্ধে তাদের ক্ষোভ দীর্ঘদিন ধরে জমেছিল। যখন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন সে ক্ষোভ বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ রাজধানী কাঠমান্ডুর রাজপথে নেমে আসে। আন্দোলন দ্রুতই তীব্র রূপ নেয় এবং পুলিশের গুলিতে ২২ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরো অস্থির হয়ে ওঠে। শেষ পর্যন্ত তীব্র জনরোষের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। এই রাজনৈতিক সংকটের পর নেপালে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সে সময় দেশের প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নেপালের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পর সরাসরি সরকার প্রধানের দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি দ্রুত নতুন নির্বাচনের ঘোষণা দেন এবং সেই নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ই মার্চ। এই নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখাচ্ছে যে নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি দ্রুত উত্থান ঘটাচ্ছে। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে আছে। এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন বালেন্দ্র শাহ, যিনি সাধারণত বালেন শাহ নামে পরিচিত। দলটি নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল যে নির্বাচনে জিতলে বালেন শাহকে প্রধানমন্ত্রী হিসেবে সামনে আনা হবে। বালেন্দ্র শাহের রাজনৈতিক যাত্রা অনেকটাই ব্যতিক্রমী। পেশাগতভাবে তিনি একজন প্রকৌশলী হলেও তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন মূলত র‍্যাপ সঙ্গীতের মাধ্যমে। নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ হপ সংস্কৃতিতে সক্রিয় ছিলেন তিনি এবং তার গানে দুর্নীতি, সামাজিক বৈষম্য ও রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তীব্র সমালোচনা আসে। সেখান থেকেই তিনি তরুণদের মধ্যে এক ধরনের প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন। ২০২২ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে আলোড়ন সৃষ্টি করেন। এর আগে কোনো স্বতন্ত্র প্রার্থী এই পদে জয়ী হননি। সে নির্বাচনে বোঝা যায় যে তরুণ ভোটারদের মধ্যে তার প্রভাব দ্রুত বাড়ছে। পরে জেনজি আন্দোলনের সময় তিনি তরুণদের দাবির প্রতি সমর্থন জানান এবং আন্দোলনের শক্তিকে রাজনৈতিক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা রবি লামিছানেও নেপালের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। ২০২২ সালে তিনি সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন এবং নতুন দল গঠন করেন। সে নির্বাচনে দলটি ২০টি আসনে জিতে সংসদে চতুর্থ বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। তবে নেপালের রাজনীতিতে নতুন শক্তির উত্থান মানেই যে সব সমস্যা দ্রুত সমাধান হবে এমনটা নিশ্চিত নয়। দেশটির রাজনৈতিক ইতিহাস দীর্ঘদিন ধরে অস্থিরতার সঙ্গে জড়িয়ে আছে। প্রায় ২ শতাব্দী ধরে নেপালে ক্ষমতার পরিবর্তন, রাজনৈতিক সংঘাত এবং শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে বারবার। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে দেশটি প্রজাতন্ত্রে পরিণত হলেও রাজনৈতিক স্থিতিশীলতা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। সে সময়ের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ২ সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল এবং কেপি শর্মা ওলি। ২০০৮ সালের পর থেকে নেপালের সরকার পরিবর্তন হয়েছে একাধিকবার এবং কোনো নির্বাচিত সরকারই পুরো মেয়াদ শেষ করতে পারেনি। এই রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক নাগরিকের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সে হতাশা থেকেই সাম্প্রতিক সময়ে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও উঠতে শুরু করেছে।
সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের সমর্থকেরাও মনে করেন রাজতন্ত্র স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে তরুণ নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে। তাদের শুধু নির্বাচনে জয়লাভ করাই যথেষ্ট নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্যাগুলোর সমাধানও করতে হবে। উচ্চ বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক স্বজনপ্রীতি এবং অর্থনৈতিক স্থবিরতা এসব সমস্যাই তরুণদের আন্দোলনের মূল কারণ ছিল। নেপালের মোট ভোটারের সংখ্যা প্রায় ১,৮৯,০০,০০০। এর মধ্যে অর্ধেকেরও বেশি তরুণ ভোটার। এবারের নির্বাচনে প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাদের বড় অংশই জেনজি প্রজন্মের। এই জনসংখ্যাগত বাস্তবতায় নতুন রাজনৈতিক শক্তিকে এগিয়ে যেতে সাহায্য করছে। তবে অনেক বিশ্লেষক সতর্ক করে দিচ্ছেন যে পুরনো রাজনৈতিক দলগুলো এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। তাদের সংগঠন, অর্থনৈতিক শক্তি এবং দীর্ঘদিনের রাজনৈতিক নেটওয়ার্ক এখনো প্রভাবশালী। তাই নতুন নেতৃত্বকে শুধু জনপ্রিয়তার উপর নির্ভর না করে প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক সমঝোতার ক্ষমতাও দেখাতে হবে। ফলে নেপালের সামনে এখন এক গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে আছে। তরুণ নেতৃত্ব ক্ষমতার কেন্দ্রের দিকে এগিয়ে গেলেও তাদের সামনে রয়েছে জটিল বাস্তবতা। তারা কি সত্যিই পুরনো রাজনৈতিক সংস্কৃতিকে বদলে স্থিতিশীল ও কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারবে, নাকি নেপাল আবারও অস্থিরতার চক্রে ফিরে যাবে? এই প্রশ্নের উত্তর জানতে এখন পুরো অঞ্চলেই অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ক্রমেই নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছাচ্ছে। সামরিক প্রস্তুতি আরো জোরদার করেছে ওয়াশিংটন। ব্রিটেনের গ্লুচেস্টারশায়ারের ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে শক্তিশালী B-1 ল্যান্সার সুপারসনিক বোমারু বিমান মোতায়েনের ঘটনা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে বলে বিশ্লেষকদের মত। ব্রিটিশ সামরিক সূত্র জানিয়েছে, মার্কিন বাহিনীর একাধিক শক্তিশালী বোমারু বিমান সম্প্রতি গ্লুচেস্টারশায়ারের ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এই বিমানগুলো দীর্ঘপাল্লার আক্রমণ চালাতে সক্ষম এবং প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুতে দ্রুত হামলা চালাতে পারেন। ব্রিটিশ বিমান বাহিনীর প্রধান স্যার রিচার্ড নাইটন ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই এই ঘাঁটি থেকে নতুন সামরিক মিশন শুরু হতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট ইতোমধ্যে সতর্ক করে বলেছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরালো করা হবে। তার বক্তব্য অনুযায়ী অতিরিক্ত যুদ্ধ বিমান ও বোমারু বিমান মোতায়েন করা হচ্ছে এবং হামলার মাত্রা নাটকীয়ভাবে বাড়ানো হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছেন, যা পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এই সংঘাতের প্রভাব ইতোমধ্যেই সাধারণ মানুষের জীবনে পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করা হয়েছে। ওমান থেকে একটি বিশেষ ভাড়া করা উড়োজাহাজে করে বেশ কিছু ব্রিটিশ নাগরিকদের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত থেকেও কয়েক হাজার নাগরিক দেশে ফিরেছেন বলে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান অস্থিরতার কারণে বিমান চলাচলেও প্রভাব পড়েছে। দুবাইয়ে বিস্ফোরণের ঘটনার পর কিছু সময়ের জন্য উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে গেলেও পরে সীমিত পরিসরে তা পুনরায় চালু করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। এই যুদ্ধ ঘিরে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতেও উত্তেজনা তৈরি হয়েছে। শুরুতে ব্রিটিশ সরকার মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অনীহা প্রকাশ করলেও পরে পরিস্থিতি বিবেচনায় প্রতিরক্ষামূলক অভিযানের জন্য কিছু সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার আইনি প্রস্তুতি রয়েছে। এর অংশ হিসেবে ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ HMS ড্রাগন ভূমধ্যসাগরের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে সামরিক উত্তেজনা দ্রুত বাড়তে থাকলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
অনেকের আশঙ্কা, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা কেবল আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতির উপরও গভীর প্রভাব ফেলতে পারে।